তো চলুন আপনার গল্পটা শুরু করি। ছায়া, কোথা থেকে শুরু করবেন? ছোট থেকে শুরু করি। জি প্লিজ, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি, কোনো কিছু খাবার টাবার কিছু দেয়নি, একদম দুর্বল। হ্যাঁ, একটু জোরে বলতে হবে প্লিজ। ওকে, চলুন শুরু করা যাক। আমার ছোটবেলাটা বিশেষ করে শহরেই বেশি কেটেছে। আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, তার জন্য আমাকে শহরে পড়াশোনা করানোর জন্য শহরে রাখা হয়েছে। আমি মতিঝিল আইডিয়াল স্টুডেন্ট ছিলাম। ওকে, তো ওইখানে পড়াশোনা করতাম। ক্লাস 6 পর্যন্ত ওইখানে পড়ার পর আমি অসুস্থ হয়ে যাই। এবার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামে শিফট হই। শিফট হওয়ার পরে আমি আমাদের ওইখানে গভর্নমেন্ট গার্লসে ভর্তি হই। ওইখানে আমার পড়াশোনা হয়। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছিলাম, এবং ক্লাস 9-এ সায়েন্স থেকে পড়াশোনা। ওকে, এসএসসি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল? ব্যাকগ্রাউন্ড সায়েন্স, এসএসসি, হায়ার ম্যাথ সহ। বাহ বাহ বাহ। আমার ক্লাস যখন আমি 7-এ পড়ি তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে, অফার করে জাস্ট, কিন্তু তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে কোনো অবহিতই না, কিছুই আমি জানি না। মানে আপনি ক্লাস 7-এ থাকা অবস্থায় আপনি ফিলিংসটাই বোঝেন না যে আসলে ব্যাপারটা কি? তখন আমার মাথার মধ্যে শুধু একটাই ছিল যে আমি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এর বাইরে কিছু তেমন কিছু না। এবং আমি খুব চঞ্চল ছিলাম, খুব চঞ্চল ছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের যত পার্সন আছে সবাই আমাকে খুব পছন্দ করতো। তারপর মানে যখন আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে সবসময় আমার প্লেস ছিল 1। তো তারপর 7-এ যখন পড়ি তখন ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে। তখন আমি আমার বাসায় জানাই। ছেলেটা আসলে কে ছিল? ছেলেটা সম্পর্কে আমাদের একটু বলুন, যে আপনার পাড়ায় আশেপাশে থাকতো বা এরকম কিছু? আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? হ্যাঁ, আমার থেকে বয়সে 5 বছরের মতো ডিফারেন্স, কিন্তু ছোট ছিল আপনার 5 বছর? আমার 5 বছর বড় ছিল। আর ও পড়াশোনা সেরকম না, মানে আমি ক্লাস 7-এ যখন পড়ি ও তখন ক্লাস 9-এ পড়ে। ওকে, মানে ওর পড়াশোনার গ্যাপ ছিল এবং এসএসসি কমপ্লিট হয়নি, ওর গ্যাপ ছিল। পরে মানে ডিস্টার্ব করে, তখন আমি আমার বাসায় জানাই। বাসায় জানানোর পরে আমার বাসায় বলতে আমি আমার কিছু কাজিনের কাছে জানাই। কাজিনের কাছে জানানোর পর আমার কাজিন কি করে, ওকে রাস্তা থেকে ডেকে মানে একটু শাসায় দেয় যে এরকম করবে না, এরকম করলে এরকম করবে। তো কিছুদিন চুপচাপ থাকে। চুপচাপ থাকার পর আমি আবার স্কুল যাই আসি, কোনো প্রবলেম করে না। কিছুদিন চুপচাপ থাকে। তারপর দেখা গেছে আমি যখন স্কুল যাই আমার সাথে সাথে যায়, আবার আমি যখন আসি তখন আমার সাথে সাথে আসে এবং নানা রকম সাউন্ড করে। কি ধরনের সাউন্ড করতো মনে আছে? হ্যাঁ, এইরকম যে ভালো লাগে, বললেই তো হয়, কি প্রবলেম, আমরা কি চলি না, এরকম মানে বিভিন্ন রকম সাউন্ড করে। তো মানে সাউন্ড করে এইভাবে ক্লাস 7 শেষ হয়ে যায়, ক্লাস 8 শেষ হয়ে যায়। তো 8-এ যখন আমি বৃত্তি পরীক্ষা দেব, তো বৃত্তি পরীক্ষাটা আমাদের স্কুল থেকে একটু দূরে আরেকটা স্কুলে আমার সেন্টারটা। তো ওই স্কুলে যাই আমি বৃত্তি পরীক্ষা দেই। তো পরীক্ষার মধ্যে ও হলের পিছন দিয়ে ওয়াল টপকে হলের ভিতরে ঢুকে। তো ভিতরে ঢোকার পরে আমার সাথে কথা বলার জন্য আমার দাঁড় করায়। তারপরে কথা বলার জন্য দাঁড় করানোর পরে আমি বলি যে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছেন, আমার পরীক্ষা চলতেছে, এটা কিন্তু ঠিক না। তো তারপর আমি বাসায় এসে ফার্স্ট তো আমার কাজিনদের কাছে আমি আবারও বলি। তো ওনারা বলে যে বাসায় কিছু বলিস না, এটা বাসায় বললে হয়তো সবাই টেনশন করবো। তো ওনারা আবার ওকে ডাইকা বলে যে তোমার একবার শাসাই দিলাম, ইয়ে হয় নাই, আরেকবার এরকম করলে কিন্তু একেবারে মাইডাটে পাটা ভাঙিয়ে দেবো, এরকম ভেঙে দেবো, এরকম কিছু বলে। কাজিনরা বলতো। ছেলে বাবা মাকে কাউকে জানাই না, মানে আমার কোনো প্রবলেম হলে আমি ওদেরকেই জানাইতাম। আপনি বাবা মাকে কেন জানাতেন না এটা আমাদের একটু বলবেন? হেজিটেট ফিল করতেন নাকি ভয় পেতেন না কোনো সমস্যা? হ্যাঁ, হেজিটেট ফিল করতাম। দ্বিতীয়ত আমার আব্বু খুব একটু সেনসিটিভ টাইপের লোক, মানে কোনো ভেজাল বা আমাদের ওখানে যে আমার আব্বুকে পছন্দ করে না এরকম কেউ নাই। তো তার জন্য আমি আমার আব্বুকে কিছু বলতে পারতাম না। আমার আব্বুকে আমি অনেক ভয়ও পাইতাম, কিছু বলতাম না। মানে আপনি আপনার আব্বুকে অনেক ভয় পেতেন? আর আপনার মা? আমার মাকেও আমি কিছু বলিনি, কারণ আমি যে কোনো প্রবলেম পড়লে ওদেরকে বললে এটা সলভ হয়ে যায়। এখানে আমি একটু নোট করতে চাই সবাইকে, দেখবেন যে এই বয়সে, বিশেষ করে ও কিশোরী বয়স, ক্লাস 7 এর কথা বলছে, এই সময়টায় বাবা কিংবা মা তার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হওয়া প্রয়োজন। দেখুন ওর জীবনে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেটা ও তার কাজিনদেরকে বলছে। সমস্যা কিন্তু জট পাকাচ্ছে, যেটা যদি বাবা মাকে বলতো তাহলে হয়তো সমস্যাটা অন্যভাবে হলেও সেটা সমাধান হতে পারতো, কিন্তু সে তার বাবা মাকে বলেনি, কারণ তার বাবা এবং তার মা তার ক্ষেত্রে খুব বেশি ফ্রেন্ডলি না হলে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো আসলে বলা যায় না। যাই হোক, তারপরে কি হলো? তারপর মানে ও চুপচাপ থাকে, অনেকদিন চুপচাপ থাকে। আমি ক্লাস 8 শেষ করি, 9 শুরু হয়, আমার 9ও প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায়। তারপর আমার কিছু মানে নিউ ফ্রেন্ড হয়, কিছু আগের ফ্রেন্ডরা আমার থেকে আগের ফ্রেন্ডরা দূরে সরে যায়, আবার কিছু নিউ ফ্রেন্ড হয় আমার। তো নিউ ফ্রেন্ডদের সাথে আমি খুব চঞ্চল থাকি, খুব এনজয় করি, কিন্তু আমার পড়াশোনাটা খুব
খুব seriously আপনি করছেন। সিরিয়াসলি খুব ভালোভাবে চলছে আমার পড়াশোনাটা। Okay. তারপর যখন 10 আমি পড়ি তখন মানে আমার টেস্ট পরীক্ষার কিছুদিন আগে ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করা শুরু করে, খুব বেশি কি ডিস্টার্ব ধরনের করে। ডিস্টার্ব করতো? ডিস্টার্ব করে মানে রাস্তায় দাঁড়া করায়, মানে চিঠি দেওয়ার চেষ্টা করে, এরকম ফোন করার চেষ্টা করে আমাদের বাসায়, বা অনেক সাইন সিম্পটম ইয়ে করে, যেটা আমি বুঝি যেটা ও করছে। তো আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগে। তো একদিন আমি আমার স্কুলের মধ্যে যখন মানে আমার ফ্রেন্ডদের সাথে আমি ছিলাম, তো স্কুল থেকে বের হয়েছি মতন স্কুলের সামনে ও মানে আমাকে অনেক ফ্রেন্ডদের মধ্যে দাঁড় করায়, সব ফ্রেন্ডদের বলছে যে সরে যাওয়ার জন্য। সবাই সরে যায়, সরে যাওয়ার পর আমি খুব বিরক্ত হই, খুব রাগ বিহেভ করি ওর সাথে। কি করেন আপনি? আপনি দেখুন, আপনি রাব বিহেভ না বলে আপনি বলুন যে আপনি যেটা করেছিলেন সেটাই। হ্যাঁ, রাব বিহেভটা হলো আমি ওর সাথে খুব উচ্চ স্বরে কথা বলি। কি বলেন? উচ্চ স্বরে কথা বলার পর মানে কেন আমাকে দাঁড় করাইছেন, এইরকম করতেছেন কেন, আপনি কি আমার যোগ্য নাকি, এইভাবে আমি অনেক কথা বলি। গালি খালি দিয়েছিলেন? না, গালি টালি না, আমি ওইটা কখনোই পারি না। ওকে, So, লেটস প্র্যাকটিস টুডে। তারপর না, মানে আমি একটু মজা করছিলাম। আমি একটু জানি যে ওই ছেলেটা তখন আপনার সাথে কি করলো, আপনি যখন রাগারাগি করছিলেন? চুপ করে বসেছিল? না, চুপ করে নাই, ও মানে দাঁড়ায় অনেক চোখগুলা অনেক লাল 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 থাকতো ওর, চোখ টোক বড় করে অনেক ইয়ে হয়েছে। তো আমি এক পর্যায়ে আমি ছেলেটাকে একটা চট মারি। ও এক পর্যায়ে ছেলেটাকে আমি কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে চড় মারি। এখন একটা স্কুলের সামনে অনেক স্টুডেন্ট থাকে, অনেক লোকজন ছিল, এমনকি মানে ওই স্কুলের সামনে ঝালমুড়ি আলানা পর্যন্ত ওর ফেভারে ছিল, সবাই আমাকে মানে ওর কথা বলতো। তো চড় মারি, এটা ওর খুব গায়ে লাগে। গায়ে লাগার পরে কিছুদিন পর ও আমার একদিন স্কুলের মধ্যে যায়। আপনার স্কুলের মধ্যে যখন যাচ্ছে সেই ঘটনাটা আমি আসবো, তবে তার আগে আমাকে বলেন তো, এই ঝালমুড়িওয়ালাও তার ফেভারে ছিল, মানে সবাই ফেভারে ছিল, মানে ব্যাপারটা ঠিক ও কি একই স্কুলে পড়তো আপনার? না, আমি গার্লসে পড়তাম, আচ্ছা। ও বয়েজে পড়তো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনও ও এসএসসি কমপ্লিট করতে পারে নাই। না না, আমি জানতে চাচ্ছি যে ফেভারে ছিল মানেটা কি? ও কি খুব পপুলার ছিল ওই মুহূর্তে ক্যাম্পাসে বা ওরকম কিছু? না, পপুলার ছিল না, ও ওইখানে খুব যাতায়াত করতো, ও দেখতে সুন্দর ছিল, মানে যে কোনো কারোর সাথে কথা বললে তাকে খুব ইজি ম্যানেজ করতে পারে। তার ওকে, জন্য ঠিক আছে। তারপরে কি হলো? তারপরে আপনার চরমার পরে আপনি বলছিলেন যে চড় মারার পরে কিছুদিন যায়, মনে হয় 4-5 দিন যায়। 4-5 দিন গ্যাপের পরে ও একদিন আমার স্কুলে যায়। তো আমি কলের কাছে ছিলাম, কলের কাছ থেকে আমি ঘুরে আসতে নেওয়ার পরে আমি হঠাৎ ওকে দেখে আমি মানে যেই পথে আসতেছিলাম ওটা ব্যাক করে অন্য পথে আসতে নেই। তো আমার তখন একটু ভয় কাজ করে, মানে আমি দেখতেছি যে ও কয়েকটা ছেলে নিয়ে ঢুকছে, তো ভয় কাজ করে। তারপর আমি ওই ঘুরে আসতে নিলে ও মানে দৌড়ে ঘুরে এসে আমার সামনে দাঁড়ায় আমার হাতে ধরে টান দেয়। টান দেওয়ার পর আমি মানে ওইখানে আমি হাত ছাড়েন বলে উঠি। তারপর কিছু মেয়েরা থাকে পিছনে, তারা ওইখানে আসার পর মানে ও আমাকে বলতেছে যে তুমি আমার ওই দিন যে অপমানটা করছো কাজটা ঠিক করো নাই, আমি তোমার একদিন হলেও আমার বাসায় নিয়ে ছাড়বো, একদিন হলেও আমার ঘরে ভাতটা দেয় রান্না করার মতো তোমাকে দেয়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, পারলে কইরেন। এরকম কথা বলার পরে প্রেক্ষিতে মানে ও তখন চলে আসার পরে অনেক দিন যাবত গ্যাপ থাকে। আমার এসএসসি কমপ্লিট হয়ে যায়, ওকে আমি দেখি না। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি তো মনে করছি ও মনে হয় চলে গেছে, কোথাও ইয়ে হয়ে গেছে। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি ঢাকা আসি। আমি আগে আমাদের ওইখানে কলেজেই ভর্তি হই আর পরে ঢাকা আসি। তখন ওই ইয়ারের সিস্টেম ছিল, মানে পয়েন্টেই ভর্তি করানোর জন্য ওই ইয়ার সিস্টেম হয়। তো আমি হোলি ক্রসে ভর্তি হই, ফার্মগেট হোলি ক্রসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি এখানে একেবারে শিফট হয়ে যাই ফার্মগেট হোস্টেলে। এখানে পড়াশোনা করে মাঝে মাঝে বাড়ি যাওয়া হয়, ঈদে বাড়ি যাওয়া হয়। এমনিতে ততটা বাড়ি যাওয়া হয় না, খুব ইয়ে থাকে আমার উপরে, খুব প্রেশার থাকে পড়াশোনার উপর যে আমার রেজাল্ট ভালো করতেই হবে। তো আমার চলছে, ভালোই পড়াশোনা চলছে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বাড়ি যাই অনেক দিন থাকি বাড়িতে, যতদিন পর্যন্ত রেজাল্ট না হয় বাড়িতে থাকি। রেজাল্ট হওয়ার কিছুদিন আগে আমি ঢাকা আসি মেডিকেলের জন্য কোচিনে এডমিট হই। তো এখানে কোচিং করার পরে মেডিকেল আমি এডমিশন দিই। মেডিকেল এডমিশন দেওয়ার পরে আমার মেডিকেলে চান্স হওয়ার পরে ওইখানে ভর্তি হওয়ার কিছুদিন পরে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমি বাড়ি যাই। ফার্স্টলি বাড়ি যাওয়ার পরে আমি আমার ওই ফ্রেন্ডদের সাথে এমনি কন্ট্রাক্ট হয়। এর মধ্যে একটা ফ্রেন্ড ঢাকায় এডমিট হয়েছে ইডেন কলেজে, তো ওর সাথে ভালো কন্ট্রাক্ট থাকে। তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে কন্ট্রাক্ট হওয়ার পর আমি আমরা ঠিক করি যে একদিন টিচারের সাথে দেখা করবো। আমরা বাড়িতে যে হায়ার ম্যাথ যে টিচারের কাছে করতাম ওই টিচারের কাছে দেখা করবো। ওই টিচার হলো বরিশাল মদনমোহন কলেজের টিচারের সাথে দেখা করব। তো ওই টিচারের কাছে দেখা করার জন্য আমরা যাই, সকালবেলা যাই। আমি ওই দিন আমি চলে আসবো ঢাকা, তার জন্য আমি সকালবেলায় যাই যে আমার বিকালে ঢাকা চলে আসতে হবে, বরিশাল থেকে আসার ওয়েটা বিকালে। তো আমি সকালবেলা যাই, যাওয়ার পরে মানে অনেকক্ষণ হয়ে যায়, আমার ফ্রেন্ডরা কেউ আসে না। তারপর আমি ফোন করি সবাই, কি ব্যাপার তোমরা আসো না কেন? বলতেছে আমাদের তো আজকে পিকনিক, তো একটা কাজ করি আমরা সবাই রেডি হয়ে আসি দেখা করে চলে যাবো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আসো, আমি কিছুক্ষণ ওয়েট করি। তারপর আসছে ওরা, আসার পরে ওরা বলতেছে আমাদের সাথে চল। আমি বলতেছি না, আমার তো আজকে ঢাকা যেতে হবে, আর তাছাড়া আমি বাসায় বলে আসিনি, আমার আম্মু অনেক রাগ করবো, সবাই অনেক রাগ করবো, আমি বলে আসিনি, এটা কিছুতেই সম্ভব না যাওয়া। ওরা বলতেছে আচ্ছা আমরা তো তোর বাসার সামনে দিয়ে যাবো, তুই আমাদের সাথে চল, তোকে শিফট করে দিয়ে চলে যাবো আমরা। তো আমি আচ্ছা ওকে ঠিক আছে। তো আমি একটা মাইক্রো, ওরা এই মাইক্রোটাতে করে আসছিল, আমি ওই মাইক্রোতে ওরা উঠে, আমি পথ থেকে নেমে যাবো, তো আমি লাস্টে উঠি। ওঠার পরে আমি যখন মানে উঠে আমি নক করি, পরে ঘোরার পরে আমার আর কিছু মনে নেই। এখানে যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না, জাস্ট আমি একটা স্মাইলের মতো
ফিল করছি। তারপর আমি আর কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। আমার যখন সেন্স আসে তখন সন্ধ্যার দিকে আমি ফিল করতেছি যে তখন সন্ধ্যা জাস্ট আজান হচ্ছে এরকম সময়, এবং তখন আমি দেখতেছি যে আমি মাওয়া ঘাট ওভার করেছি, জাস্ট পোস্তকলা ব্রিজ, ঢাকা পোস্তকলা ব্রিজ। কিন্তু আমি তখন মুখে কিছু বলতে পারছি না এবং কোনো কিছু, আমি জাস্ট একবার কি দুইবার চোখ খুলে আবার চোখ অফ হয়ে গেছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স আসছে রাত্রে, তখন প্রায় 2:30 কি 3টা বাজে মনে হয়, আমি ওইরকম মনে হচ্ছিল আমার কাছে 2:30 কি 3টা বাজে। তখন আমি যে জায়গা, ওই জায়গাটা টাঙ্গাইল, মানে আমি ব্যাক আসার সময় দেখেছি যে ওটা টাঙ্গাইল, কিন্তু তখন আমি জানি না ওটা যে টাঙ্গাইল। আমি একটা বাসায় আছি, ওই বাসায় অনেক লোকজন আছে, এবং আমি এর মধ্যে যখন আমি মাওয়াতে পোস্তকলা ব্রিজ, মাওয়া ঘাট যখন শেষ হলো, পোস্তকলা ব্রিজে যখন আমি চোখ খুললাম, তখন আমি দেখছি যে আমার পাশে ওই ছেলেটা বসা, সামনে আরেকটা ছেলে বসা, মাইক্রোতে 2টা ছেলে, আর আমি সামনে যে ছেলেটা বসা, ওই ছেলেটাকে আমি কখনোই দেখি নাই, আর আমার সাথে পরিচিত না ছেলেটা। আপনি কি মাইক্রোতে তখন আপনি মাইক্রোর ভিতরে? তখন আমি এর মধ্যে যে 2বার চোখ খুললাম, তখন আমি দেখতে পেয়েছি যে আমার সামনে ছেলেটা ড্রাইভারের পাশে বসা, যাকে আমি কখনোই দেখিনি এর আগে, আর আমার পাশে ওই ছেলেটা। এবং তারপর তো রাত্রে আমি যেই বাসায়, যখন আমার সেন্স আসে তখন আমি ওই বাসায়, এবং আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকজন, ওই বাসার অনেক মেম্বার, বাট আমি তাদের কাউকে তো কখনোই দেখিনি, চিনিও না। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কেন আসছি এবং কিভাবে। তারপর বললো যে তুমি এখানে কোনো শব্দ করবে না, সাউন্ড করবে না, এখানে যদি কোনো সাউন্ড করো তোমারই কিন্তু প্রবলেম হবে, তো এখানে কোনো সাউন্ড টাউন্ড করবে না, চুপচাপ শুয়ে থাকো। আমি তারপর বললাম যে কেন আমি চুপচাপ শুয়ে থাকবো, আমি এখানে আসলাম কিভাবে, আমি তো এখানে আসা না, আমার তো আজকে ঢাকা যাওয়ার কথা। তারপর বলতেছে তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই। ওই বাসায় একটা মহিলা বলতেছে আমাকে, তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই, চুপচাপ শুয়ে থাকো, আমরা কিন্তু লোক বেশি ভালো না, বেশি সাউন্ড করবা একেবারে জবাই করে দেবো। আমি তারপর চুপচাপ শুয়েছিলাম। সকাল হওয়ার পর আমি দেখলাম যে ওই ছেলেটা আসছে ওই বাসায়, ওই বাসায় ছিল না, আমি ছিলাম ওই বাসায়, আসছে। এবং আসার পরে মানে এতক্ষণ তো আমি সবার সাথে কন্টিনিউ ছিলাম, আসার পরে আমাকে একটা রুমে আলাদা করে মানে বসিয়ে আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে তারপরে ও বলতেছে, এবার বুঝছো আমার সাথে খারাপ ব্যবহার করার কি ফল, আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার সাথে রাব বিহেভ করে কিছু করতে পারবো না, আমার সাথে খারাপ ব্যবহার করার ফল বুঝছো। আমি বলছি যে আপনি কেন নিয়ে আসছেন আমাকে এখানে। পরে বলতেছে দেখো আমি তোমার নিয়ে আসছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে বিয়ে করো, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বিয়ের কন্ডিশনে তুমি যেটা বলবো সেটাই ওকে। পরে আমি বলছি কেন আমি আপনাকে বিয়ে করবো, আমি তো আপনাকে বিয়ে করার প্রশ্নই জাগে না, আপনি নিজের অবস্থানটা আর আমার অবস্থানটা চিন্তা করেন, আমি একটা মেডিকেল স্টুডেন্ট আর আপনি একটা, যে কোনো ওয়েই নেই আমার সাথে আপনার বিয়ে হওয়ার মতো, আমি কেন আপনাকে বিয়ে করবো, আপনি যে আমাকে এখানে তুলে নিয়ে আসছেন, এটা যদি কেউ জানে আপনার যে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন। পরে বলতেছে আমি তো তোমাকে তুলে নিয়ে আসছি, এটা তো কেউ জীবনে জানবো না, সবাই তো জানে তুমি আমার সাথে পালায় চলে আসছো। আমি বলছি হোয়াট, আমি আপনার সাথে পালায় আসছি মানে। পরে বলতেছে তোমাকে আমি নিয়ে আসছি তখন সকাল 8:30, আর 9:30 মধ্যে অত্র এলাকার এমন কোন লোক নেই যে জানে যে তুমি আমার সাথে পালায় আসছো। আমি মানে কি? পরে বলতেছে তুমি তো এটাই বুঝলা না আমি যে কি করতে পারি, তোমাকে আমি নিয়ে আসার পরে আমার বন্ধু বান্ধব হইতে সবাই এলাকায় পাবলিশ করে দিছে যে তুমি আমার সাথে পালায় আসছো, আর তোমার সাথে যে আমার আগে থেকে একটা হইতেছিল এটা তো সবাই জানে। পরে আমি বলতেছি আশ্চর্য, এই কথা কেউ বিশ্বাস করবে না যে আমি আপনার সাথে পালায় আসছি, আমি আপনার সাথে পালায় আসতে যাবো কেন। পরে বলতেছে কেউ বিশ্বাস করবে না, কিন্তু করানো হয়েছে, সবাই এখন জানে যে তুমি আমার সাথে পালায় আসছো, বিশ্বাস করো না। তারপর ও কয়েকটা নাম্বারে ফোন দিল, ফোন দিয়ে সবাই একই কথা বলতেছে, মানে ওর পরিচয়টা ও না দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ওই মেয়েটার সম্পর্কে কথাটা শুনলাম, ওই মেয়েটা নাকি পালাই গেছে, এরকম সবাই একই কথা বলতেছে, হ্যাঁ মেয়েটা পালাই গেছে, কত খারাপ মেয়ে, বাবা কত কষ্ট করে পড়াশোনা করেছে, খুব বিস্তৃত কমান্ড করতেছে সবাই আমার সাথে। আমি কান্না শুরু করে দিচ্ছি। পরে বলতেছে কান্না করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, তুমি ফাইনে নাও, বিয়ে করো। আমি জীবনেও না। তারপর ও চলে গেছে, চলে যাওয়ার পরে দুপুরে আমাকে খাইতে দিচ্ছে, এই পর্যন্ত আমার কোনো কিছু খাইতে দেয়নি, দুপুরে আমাকে ওই বাসায় খাইতে দিচ্ছে শুটকি বেগুন ভাত খাইতে দিচ্ছে, যা আমি কখনোই খাইনি এর আগে। খাইতে দেওয়ার পর আমি খাই নাই, না খাওয়ার পরে ও এসে আমার বলতেছে সোজাসুজি খাও, না হলে কিন্তু মারবো। আমি বলছি আপনি আমাকে মারবেন কেন, আপনি মারার কি, আমাকে আমার বাবা মা পর্যন্ত ওখানে টাচ করে নেয় আর আপনি মারবেন। পরে বলতেছে আমি মারার কে, তুমি দেখবা। পরে বলছে খাও। পরে আমি বলছি না আমি খাবো না, আমি এই খাবার খাবো না। পরে বলছি কি খাইবা, আমি বলছি আমি কিচ্ছু খাবো না, আমার বাড়িতে নিয়ে আসেন, আমার বাড়িতে দিয়ে আসেন, আপনারা আমার বাড়িতে না দিয়ে আসেন, আমার বাড়িকে আমার সাথে কন্ট্যাক্ট করতে দেন, সে এসে আমার বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে যাবো। ইম্পসিবল, তুমি তো তোমার বাড়ি থেকে আর কখন জীবনেও কন্ট্যাক্ট করতে পারবে না, তুমি আর জীবনেও তোমার বাড়ি কারোর কাছে যাইতেও পারবো না, কন্ট্যাক্ট করতে পারবে না। তারপর চলে গেছে, তো আমি আর কি বলবো, চুপচাপ ছিলাম, আমি খাইনি। তারপর রাত্রে আবার আসছে, রাত্রে এসে বলছে তুমি চিন্তা করছো, ডিসিশন নিছো, কি করবা। আমি বলছি ডিসিশন নেওয়ার কিছু নেই, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না, আর আগে তো যা ছিল এখন তো আরো আগে সম্ভব না, আপনি কতবার একটা অপরাধ করছেন, আপনি আমার তুলে নিয়ে আসছেন না জানেন, তারপর আনছেন টানছেন সবার কাছে আবার এটা প্রকাশ করে দিচ্ছেন আমি আপনার সাথে পালাই আসছি, কত খারাপ কাজ করছেন, ইম্পসিবল, আমি আপনার কখনোই বিয়ে করবো না। পরে বলতেছে তুমি বিয়ে করবা, তারপরেও
পরে তুমি আমার সাথে সংসারও করবা, আমার কাছেই থাকবা তুমি। বলছে না আমি কখনো এই কাজ করবো না, আমি আপনাকে বিয়ে করবো না, আপনি যদি আমার মায়েরাও ফেলান তারপর আমি আপনাকে বিয়ে করবো না। তারপর বললো মায়েরা ফেললো বিয়ে করবো না, না আমি বলছি না করবো না। তারপর বলতেছে যে খাও, এখন ডিম ভাজি আর ভাত নিয়ে আসছে খাওয়ার জন্য। যে জায়গায় নিয়ে গেছে ওই ফ্যামিলিটা ততটা এস্টাবলিশড ফ্যামিলি না, কিন্তু মানে লোকগুলো খুব ভালো না, এটা আমার কাছে আমি ফিল করতে পারছি যে লোকগুলো খুব ভালো না। তারপর বলছে খাইবা না, পরে আমি বলছি না খাবো না। তারপরে তখন আমার অনেক মানে চুল ছিল, বড় চুল ছিল, আমি তখন বোরকা পরি না, চুল ছিল। তখন বলতেছে যে এখন যদি আমি তোমার চুলগুলি সব কাটে দিই তারপর কি তুমি খাইবা? আমি বলছি আপনি আমার চুল কাটবেন কেন? তোমার চুল কাইটা, তোমার চুল একেবারে মানে চুরি করলে মানুষ যেভাবে চুল কাটে ওইভাবে চুল কাইটা তোমার যদি একেবারে চেহারা নষ্ট করে সব ইয়ে করে যদি তোমার রাস্তায় ছেড়ে দেয় তারপরে কেমন হইব? তার চেয়ে বরং তুমি স্বাভাবিক আমাকে বিয়ে করো, বিয়ে করার পরে তুমি যদি পড়াশোনা করতে চাও, সব যা করতে চাও সবকিছু ঠিক আছে, আমি তোমার পড়াশোনা করো। না আমি আপনাকে বিয়ে করবো না। পরে এভাবে আরো 2-3 দিন চলে গেল। হ্যাঁ না খাওয়া, আমি খুব উইক হয়ে যাচ্ছি, না খাওয়া 2-3 দিন চলে গেছে। 2-3 দিন চলে যাওয়ার পরে টর্চার করা শুরু করলো। টর্চার বলতে কি এমনিতে কোনো টর্চার না, জাস্ট চড় মারতো। আর আমার মানে পা বাঁধা এইভাবে বাইধা রাখছিল, তো পায়ের নখের মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় থাকতো, যেটা খুব পেন ফিল হইতো, কারণ নখ তো খুব সেন্সিটিভ জায়গা, ওইখানে পাড়া দিলে খুব পেন ফিল হতো। তখন আমি মানে চিল্লাইতে চাইলে মুখ বন্ধ করে ধরে রাখতো। তো এইভাবে প্রায় 7-8 দিন চলে গেছে। 8 দিন 9 দিনের দিন, 9 দিনের দিন আমি মনে ইয়ে করছি, নিজে নিজে ইয়ে করতেছি যে এখান থেকে আমার যেহেতু আমার ফ্যামিলি কেউ জানেই না আমি কোথায় আছি, আর এখান থেকে আমার খুঁজে বাই করা সম্ভব না যে আমি এইখানে আছি, যে খুঁজবো তারা খুঁজে যে বাই করবা, তারা কি আমার আদৌ খুঁজতেছে না এইটাই মনে করতেছে যে আসলে আমি পলাই গেছি, সেটাও তো আমি জানি না। আমি কিভাবে শিওর হম যে হ্যাঁ আমার তারা খুঁজতেছে, তারা আমার খুঁজে নিবো, এই আশায় যে আমি বসে থাকবো, কিভাবে আমি শিওর হবো? তারপর আমি ইয়ে করলাম যে না আমি ওর হয়েতে রাজি হয়ে যাই, তবে কিছু কন্ডিশন দিয়ে। তারপর আসে রাত্রে আসার পর ওই বাসায় থাকে না, ওই বাসায় শুধু আমি থাকি। ওই বাসায় থাকে না, একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখছিল। ঘরটা হলো অর্ধেক টিন অর্ধেক মাটি এরকম ঘর। তো আমি তারপর আসার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনার বিয়ে করতে রাজি, তবে সত্য আছে। সত্য হলো আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সাথে কোনো রিলেশনে যেতে পারবো না। যেহেতু আমার ক্যারিয়ার আছে, আমি মেডিকেল স্টুডেন্ট, আমার এত কষ্ট করে যেহেতু আমি এতটুকু আসছি, আমার ইয়াটা শেষ হোক, সেটা আপনার জন্য বেটার হবে, আমার জন্য বেটার হবে। যেহেতু আপনিও ততটা এস্টাবলিশড না, তখনও একটা চাকরি করতো নাকি, ওই যে অনেকদিন আগে চলে আসছে দেশ থেকে, আর সে ঢাকা একটা চাকরি করতো। তো বললো যে এটা কি এই কথা কি থাকবো? আমি বলতেছি হ্যাঁ এই কথা থাকবো, আমি পড়াশোনা করা পর্যন্ত আমাকে আপনি কোনো ডিস্টার্ব করবেন না, আমি তো বিয়ে তো করছি আর। তারপর বলতেছে ওকে। আপনি আসলে ডিস্টার্ব না করা বা রিলেশন বলতে আসলে কি বোঝালেন? যে ফিজিক্যাল রিলেশনের কথা, ফিজিক্যাল বা মেন্টালি বা ওর পরিবারে নিয়ে সংসার, যাওয়া, মানে সবকিছু থেকে যাতে অ্যাভয়েড করতে পারি সবকিছু। আমি ওকে বললাম যে দেখেন আপনি তো খুব ভালো করে জানেন যে আমি মেডিকেলে পড়াশোনা করি, আমার রেজাল্ট কি বা আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে, আর আমার ক্যারিয়ার আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে তো আপনার ক্যারিয়ার আমার ক্যারিয়ারের সাথে আপনিও তো জড়িয়ে গেছেন, তাহলে আমার একটা ভালো ক্যারিয়ার হলে সেটা আপনার জন্য ভালো হবে। তো আপনি আমাকে কয়েকটা বছর সময় দেন, আমার ইয়েটা শেষ হোক, পড়াশোনাটা শেষ হোক, তারপরে আমি আপনার সব মেনে নেবো। সেই পর্যন্ত আপনি আমাকে কোন রকম জোড়াজুড়ি বা কোন রকম ইয়ে করতে পারবেন না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর মানে ওই দিন রাত্রে চলে যায়, সকালে ও একজন লোক নিয়ে আসে। লোকটাকে এটা কি কাজী না উকিল না কি আমি কিছুই জানি না, একটা লোক নিয়ে আসে, স্টাম্প নিয়ে আসে। স্টাম্পের মধ্যে ওই লোকটা আমার একটা ছবি তোলে আর ওর একটা ছবি তোলে, দুইটা ছবি পাশাপাশি রেখে পিন আপ করে দেয়। পিন আপ করে ওই লোকটা স্টাম্পে যে কি লেখে সেটাও আমি জানি না, জাস্ট সিস্টেমের মধ্যে আমি সই করে দেই। তাও আমি মানে সই করার সময় ভাবতেছি যে আমি কি সই করবো না করবো না, ওটা সারা জীবনের প্রশ্ন, কি করবো আমি। তখন আমি সই করার সময় ভাবতেছি, তখন আমার একটা চড় মারলো লোকটার সামনে একটা চড় মারার পরে বলতেছে যে আগেই তো কথা হয়ে গেছে, এখন আবার এরকম করার কি আছে? লোকটা মনে করতেছে না যে আমি তোমার জোর করে নিয়ে আসছি। পরে আমি আমার ফুল নেমটা অর্ধেক লিখি আর বাকিটা লিখি না। ফুল নেমের অর্ধেক লিখি, ও সই করে দেয়। সই করে দেওয়ার পর ওই দিনই মানে সকালে 8টার দিকে ইয়ে হয়, 9টার দিকে ওই বাসা থেকে বের হয়ে নিয়ে আসে। বাসা থেকে বের হওয়ার পরে যখন বাসে উঠি তখন দেখি যে এটা টাঙ্গাইল। তো ঢাকা নিয়ে আসার পরে আমি ওই দিনই ঢাকা আমি আমার হোস্টেলে চলে যাই। আমি বলি যে আমি আমার হোস্টেলে চলে যাই, আপনার সাথে বিয়ে তো হয়ে গেছে। জাস্ট আমি হোস্টেলে উঠি। হোস্টেলে ওঠার পরে 2-3 দিন ভালো যায় কোনো ইয়ে করে না, আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে কি করব আমি এখন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি, বাট আমার ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি না। কেন পারেন না? মানে বাড়ির যে নাম্বারটা, ওই নাম্বারটা অফ থাকে, ওই নাম্বারটা অফ, আর অন্য কোনো নাম্বার আমার কাছে মনে নেই, আমার মানে ইয়ে থাকে না। তারপর আমি অনেক ট্রাই করার পরে আমি আমার মানে দুলাভাইয়ের সাথে, বোনের হাজবেন্ডের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি বলতেছে যে আচ্ছা যা হয়েছে তো হয়ে গেছে, কেউ বিলিভ করে না যে তুমি ইয়ে করছো, তোমার নিয়ে গেছে, সবাই এটাই বিলিভ করে। আর দেখো গ্রাম তো, সমাজ তো, সবাই একটাই জিনিস বিশ্বাস করে যে তুমি ইয়ে করছো, চলে গেছো, আর এখন যদি তুমি ফিরে আসো এটা
মানে কেউ মাইনে নিব না, কেউ মাইনে নিব না, এটা সবাই তোমার বরং ধিক্কার দিব। তো আমি তারপর বুঝে বলি, অনেক বলি, বলার পর আমি ট্রাই করি আমার ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তারা কেউ আমাকে নেওয়ার করে না। তখন আমার যে দুলাভাই, ওনার সাথে আমার বোনের জাস্ট হয়, এঙ্গেজ হয়, বিয়ে হয় না। তখন বলে যে দেখো এইটার কারণে হয়তো তোমার বোনের অনেকটা ফিল করতে হতে পারে। তো উনি এই কথা বলার পর আমি মানে চুপচাপ থাকি। তারপর উনি বলে যে তুমি যেভাবে আসো ওইভাবে থাকো, তোমার যতটা হেল্প প্রয়োজন সব আমি করবো, কেউ করবে না, তোমার হেল্পের প্রয়োজন আমি, যতটা করার প্রয়োজন আমি করবো, তুমি পড়াশোনা করতে থাকো, আমি ট্রাই করবো তোমাকে যথাসম্ভব বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ তুমি বাইরে গেলে গিয়ে তো ওরা আয়ত্তার বাইরে। জানালেন না ব্যাপারটা? হ্যাঁ জানাই, কিন্তু তারা কেউ আমাকে নেওয়ার জন্য আগ্রহ ফিল করে না। আপনি আমাকে একটু বলেন তো, খুলেই বলেন যে আপনি ফার্স্ট কখন আমাকে জানালেন, কি রিঅ্যাক্ট করলো, আমি একটু জানতে চাই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি। হ্যাঁ, আমি যখন মানে ঢাকা আসি, হোস্টেলে উঠি, হোস্টেলে ওঠার পরে তখন আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই থাকে না। তো হোস্টেলে ওঠার 2-3 দিন পরে আমি আমার একটা ফ্রেন্ডের নাম্বার থেকে আমার বাড়িতে ফোন করি। ফোন করার পরে বাড়ির নাম্বারটা অফ। এভাবে আরো 4-5 দিন চলে যায়, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না। তারপরে আমি হঠাৎ একদিন আমি আমার বই নাড়তেছি, বইয়ের মধ্যে আমার ওই দুলাভাই নাম্বারটা পাইছি। পাওয়ার পরে আমি আমার দুলাভাইয়ের কাছে ফোন দিছি। দুলাভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে ভাইয়াকে আমি সব বললাম। আপন দুলাভাই এটা? হ্যাঁ। ওকে। সবকিছু বলার পর আমার ভাইয়া বললো যে কেউ আমাকে এখন নেওয়ার জন্য প্রস্তুত না। তারপর আমি আমার মা বাবার সাথে, মার সাথে কথা বললাম, তারাও কোনো করতেছে না যে তুমি যা হয়েছে তুমি চলে আসো, আমরা তোমার আবার নতুন করে পড়াশোনা করবো, আমাদের কাছে রাখবো, কোনো হবে না। কিন্তু তারা কেউ এরকম কোনো, সবার একটাই ক্ষোভ আমি চলে আসছি। সবাই জানে যে আমি চলে আসছি, পালাই আসছি, কিভাবে আসলাম, এতটা করলো তারা আমার জন্য। সবাই আমাকে খুব ঘৃণা করে। তখন আমি ফিল করি যে সবাই আমাকে খুব ঘৃণা করে। তখন আমার মধ্যেও রাগ হয় যে আমি এতটা তাদেরকে সাপোর্ট দিছি, তারা যেইভাবে চাইছে আমি ঠিক ওইভাবে পড়াশোনা করছি, ওইভাবে হয়েছি। এই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসতো, আর সামান্য কয়টা দিনের ব্যাপারে এই মানুষগুলো আমার এতটা অবিশ্বাস করে। আমার মধ্যেও খুব রাগ হয় তখন, যে আমি বারবার ফোন করতেছি, বারবার চেষ্টা করতেছি তাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু কেউ রেসপন্স করতেছে না। একটা লোক বলতেছে না যে আচ্ছা তুমি আসো, বা আমরা আসতেছি, তোমার নিয়ে যাবো, বা তুমি আমাদের কাছেই থাকবা, আগের মতো যা হয়েছে সব ভুলে যাও। কেউ আমাকে এই সাপোর্টটা দেয় না। সবাই বলে যে এই কাজটা তুমি কিভাবে করলা, এই কাজটা তুমি কিভাবে করলা। কেউ আমার কথা বিশ্বাসই করে না যে আমি এই কাজটা করি নাই। প্রত্যেকটা মানুষ আমাকে ধিক্কার দেয়, প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলো আমাকে এত ভালোবাসতো ওই মানুষগুলো প্রত্যেকটা মানুষ ধিক্কার দেয়। তারপর আমি করি যে যা হয়েছে, তারা যখন আমার চাই না, আমি আমার নিজে পাই যেইভাবেই হোক দাঁড়াইতে হইবই, আমি যেইভাবেই হোক আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এর জন্য যদি আমার ওই ছেলে সাহায্য নিতে হয় আমি তাও নিব। তারপর আমার ভাইয়া বলে যে তোমাকে যতটুকু সাপোর্ট করে আমি করবো, তবে আমি এটা করতে পারবো না যে তোমার আমি নিয়ে আসবো, এটা আমি পারবো না। তোমাকে আমি সাপোর্ট করবো, তুমি পড়াশোনা করতে থাকো, আমি ট্রাই করতে থাকি তোমাকে যেভাবে হোক বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। বাইরে পাঠাইলে তোমার ক্যারিয়ারটাও ঠিক হয়ে যাবো, তুমি কয়েক বছর বাইরে, 4-5 বছর বাইরে থাকি আসলে সবকিছু দেখবে ঠিক হয়ে যাবো। তারপর আমি ভাইয়ার কথা মতো করতে থাকি। তো এটা যেভাবে হোক জানতে পারে যে আমি আমার ফ্যামিলিতে কন্ট্রাক্ট করছি, জানতে পারে। জানার পরে ও হোস্টেলে এখানে নানা রকম প্রবলেম করা শুরু করে। তো হোস্টেলে এখানে নানা রকম প্রবলেম করার পরে হোস্টেল থেকে আমাকে বলে দেয় যে দেখো তুমি ছাড়াও এখানে আরো অনেক মেয়েরা থাকে, সো এরকম প্রবলেম করলে তো সমস্যা, কি হয়েছে ব্যাপারটা বলো। তো আমি তাদেরকে কিছু বলতে পারি না, কারণ এই ব্যাপারটা কি বলার মতো কোনো ওয়ে আছে যে আমি তাদেরকে বলবো। তারপর আমি করি যে আমি ওরা বলি যে কি চান আপনি, যে এইভাবে ডিস্টার্ব করতেছেন, আমি হোস্টেলে প্রবলেম হচ্ছে, আমার পড়াশোনার প্রবলেম হচ্ছে, কি চান। তো ও বলতেছে যে দেখো তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় থাকতে তো কোনো প্রবলেম নেই, বাসায় থাকো, বাসায় থেকে পড়াশোনা করো, তাহলে আমি তোমার একটা টেক কেয়ারও করতে পারবো। পরে আমি বললাম আচ্ছা ওকে, আমি আপনার বাসায় যাবো। পরে ওর বাসা নিয়ে যায়। ওদের বাসায় ওর মা, ওর বোন, ও থাকে, 3 জন থাকে। ওদের বাসা নিয়ে যায়। বাসা নিয়ে যে ওর বলে যে সবাই বলে যে ওর সাথে কখনো কোনো রাত বিয়ে হবে না, কোনো জোর হবে না, ও এখানে থাকবে, পড়াশোনা করবে, ওর মতো থাকবে ও। তো আমি ওই বাসায় থাকি। ওকে আপনাকে পরিচয় করিয়ে দেয় যে ও আমার বউ? হ্যাঁ, ওই ফ্যামিলি সবাই জানে যে ওইভাবে বিয়ে করেছে। কিভাবে বিয়ে করেছে সেটাও কি জানে না, কারণ না জানলে ওর মানে যখন আমরা টাঙ্গাইল ছিলাম তখন ওর বাড়ি থেকে ওকে সাপোর্ট দিছিল এবং টাকা পয়সার ব্যাপারে হেল্প করছিল। সো না জানলে তো পসিবল না এটা। ওকে এক বাবার একটাই ছেলে ছিল? না। কয় ভাই বোন ছিল ওরা? ওর 2 ভাই 1 বোন। ওই বড় ছিল সবার? হ্যাঁ, ও বড়। ওকে, বাবা কি করতেন ওনার? বিজনেস। ওকে, ঠিক আছে, চলুন। তারপর ওর বাসায় যাওয়ার পর ও ইন্ট্রোডিউস করে দেয় সবার সাথে এবং সব বলে যে যাতে আমার উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে। তো ওই বাসায় থাকে, আমি পড়াশোনা করতেছি, ভালো করতেছি, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো যে ওর বাসায় আছে, ও তো খারাপ, ও খারাপ না হলে এই কাজটা জীবনে আমার সাথে করতে পারতো না। সো কখন যেন ও কি করে সবসময় আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। এবং আমি খুব দিন খুব অসহায়, সবসময় মনে হতো যে দুনিয়াতে আমার কেউ নাই, আমি খুব অসহায় এরকম ফিল করতাম আমি, কারণ কারোর কাছে আমি না প্রকাশ করতে পারতাম, না কারোর কাছ থেকে কোনো সাহায্য নিতে পারতাম। তো আমার ভাইয়ার কাছে, আমি কলেজে যাই ভাইয়ার কাছে ফোন দিতাম। ফোন দেওয়ার পরে ভাইয়া বলতো যে যেহেতু ও তোমার উপর কোনো প্রেশার করছে না, তুমি থাকো, আমি যতদিন পর্যন্ত তোমার বাহিরেও যাওয়ার ওয়েট না করতে পারতেছি ততদিন পর্যন্ত তুমি থাকতে হবে এখানে। তো তারপর আমি কলেজে যাই, পড়াশোনা করি, কোনো করে না। তো আমি
সকাল 7টার দিকে কলেজে চলে যেতাম। কলেজ শেষ করার পর আমি একটা স্যারের সাহায্য নিয়ে আমি একটা হসপিটালে কলেজ শেষ করার পর প্র্যাকটিস করি, ওই স্যারের কাছে হসপিটালে প্র্যাকটিস করি ধানমন্ডিতে। ওকে, ধানমন্ডিতে একটা হসপিটাল প্র্যাকটিস করি। তো তারপর এই প্র্যাকটিস করে আমি বাসায় ফিরতাম রাত্র 10টা 11টা, যতটা সময় ওদের থেকে বাইরে থাকা যায় বাসায় ফিরতাম। তো যাইও আমি দেখা যেত বাসায় যাইও আমি ঘুমাইতাম না, খুব ভয় থাকতো আমার মনের মধ্যে যে কি হয় একটা সবসময় একটা ভয় কাজ করতো। এবং আমার পড়াশোনা হইতেছে, আমার পরীক্ষা হয়, পরীক্ষার পর আমার রেজাল্ট খারাপ হয়, রেজাল্ট খারাপ হওয়ার পর আমি ফিল করতে পারতেছি যে এই ব্যাপারটা আমার পড়াশোনায় খুব হয়ে যায়। তখন মেডিকেল আপনি কোন ইয়ার স্টুডেন্ট? ফার্স্ট ইয়ার দিচ্ছেন আপনি, ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছেন? ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছি। তো তারপর আমি করি যে এইভাবে তো চলতে পারে না, এইভাবে কিভাবে আমার যেভাবেই হোক ওদের সাথে আমার মানায়া যাইতেই হইবে, যেভাবেই হোক এইভাবে আমার পড়াশোনার ক্ষতি হইতেছে। তো রেজাল্ট খারাপ হয়, তারপর আমি আবার ভালো করে পড়াশোনা করা শুরু করি। আমি সারাদিন বাইরে থাকলেও সারা রাত জেগে পড়াশোনা করি, তো আমার শরীর খুব হয়ে যেতেছে। ওই ছেলেটা কি করতো এই সময়টাতে আপনার? ও একটা জব করতো। না, আপনার সাথে কি ধরনের আচরণ করতো? না, আমার সাথে ও সবসময় ভালো আচরণ করতো, কিন্তু ও শুধু একটা জিনিস চাইতো যে আমি ওর কাছ থেকে কোনো হেল্প নিতাম না, টাকা পয়সা কোনো। ও আমার প্রায় সময় এটা জিজ্ঞাসা করতো যে আমি এটা কিভাবে করি, কিন্তু এটা তো আমার ভাই আমার সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আমার জন্য সবসময় টাকা পাঠিয়ে দিত। আমি বললেই হতো যে ভাই আমার টাকা লাগবে, এটা লাগবে, হ্যাঁ দুলাভাই পাঠিয়ে দিত। তো এর মধ্যে আমি পাসপোর্ট করে সবকিছু আমার জমা দেওয়া হয়ে গেছে। বাইরে আমি অ্যাপ্লাই করছি। কোন দেশে অ্যাপ্লাই করেছিলেন? কানাডাতে চলে যাওয়ার জন্য। কানাডাতে যাওয়ার জন্য স্টুডেন্টের ভিসা, কানাডা যাওয়ার জন্য করছি, অ্যাপ্লাই করা হয়েছে। তো লাস্ট 2011 লাস্ট ইয়ার লাস্ট দিন 31st নাইট এ পর্যন্ত ভালোই ওই বাসায় থাকতাম। এই সময়টাতে আপনার যেহেতু উনি অবৈধভাবে হোক বৈধভাবে হোক যেভাবে হোক জোর করেই হোক উনি আপনার হাজবেন্ড হয়ে গিয়েছেন, সুতরাং হাজবেন্ড তার ওয়াইফের কাছে একটা সম্পর্ক দাবি করতেই পারেন। এই সময়টাতে কোনো ধরনের কোনো কখনোই আমার উপরে এরকম কিছু করতো না, কোনো ফিজিক্যাল কোনো ইন্টিমেসি, ফিজিক্যাল বা আমি কোথায় যাই কেন যাই কোনো ইন্টারফেয়ার, শুধু ওর হতো যে ওর বাসায় থাকতে হবে এইটাই। মানে কখনো আপনার ফ্রিডম নিয়ে কোনো অত্যাচার করতো না, কিছু করতো না, শুধু একটা কথা আমার বাসায় থাকতে হবে। হ্যাঁ, বাসায় থাকতে হবে। ও মানে মনে করতো যে হয়তো বা ওর বাসায় থাকলে আমি সেফ আছি, কিছু করতে আসছি না বাহিরে। কোনো ধরনের অত্যাচার করেনি, মানসিক বা শারীরিক? না, শারীরিক কোনো অত্যাচারও করতো না। তো আমি দেখা যেত বেশিরভাগ সময় বাহিরে খাইতাম, বাহিরে থাকতাম। আমি আপনার শাশুড়ি বলাটা ঠিক হচ্ছে না কিনা জানি না, বাড়ির যে অন্যান্য যে মানুষজন যারা ছিলেন তারা কি ধরনের আচরণ করতেন আপনার সঙ্গে? হ্যাঁ, আমার শাশুড়ি মানে ওর মা ফিল করতে পারতো যে আমি ওকে খুব ডিসলাইক করি এবং আমি আজকে হোক কালকে হোক চলে যাবো, এটা উনি ফিল করতে পারতো। উনি সবসময় বলতো যে এই মেয়ের জন্য এত কিছু করতেছো, এই মেয়ের পড়াশোনা করানোর জন্য, এই মেয়ের জন্য এত কিছু করতেছো, মেয়ে থাকবো না। তো সবাই বলতো, মানে উনি আপনার সাথে কোনো খারাপ আচরণ করতো না, আমার সাথে কোনো করতো না। আমার সাথে জাস্ট মানে আমি খুব কথা বলতাম না বাসায়, যে সবসময় আমি চুপচাপ থাকতাম, অফ থাকতাম সবসময়। যতটা টাইম বাসায় থাকতাম বেশিরভাগ টাইম বই নিয়ে বসে থাকতাম, এরকম। মানে আমি না পড়লেও দেখাইতাম যে আমি পড়তেছি, যাতে কেউ ডিস্টার্ব না করে, যাতে কেউ কথা বলতে না আসে। তো আমি শুনতাম উনি বলতো যে এই মেয়ে থাকবো না, এই মেয়ে তো চলে যাইবই, কারণ যে করার মতো সংসার করার মতো